ঢাকার আকাশে তখন বিষণ্ণ ধূলিঝড়। সন্ধ্যার ছায়া যখন শহরটিকে গিলতে শুরু করেছে, ঠিক তখনই এক গোপন বৈঠকে উত্তেজনার পারদ চরমে। প্রফেসর ইউনূসের কণ্ঠে দৃঢ় ঘোষণা, আমি সরে দাঁড়াবো যদি এই রাজনৈতিক পাগলামির শেষ না হয়। ঘরটি নিস্তব্ধ। কয়েকজন ছাত্রনেতা একে অপরের দিকে তাকিয়ে থাকে বিস্ময়ে, সংশয়ে আর ভয়ে। ইউনূস মানেই এখন বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক গ্রহণযোগ্য মুখ। একাধারে নোবেলজয়ী, আবার জাতীয় রাজনীতির সবচেয়ে নিরপেক্ষ কণ্ঠ। অথচ সেই তিনিই এখন বিদায়ের সুর তুলেছেন। এ ঘোষণা কেবল এক ব্যক্তির নয়, এটা যেন একটি রাষ্ট্রের সম্ভাব্য ভবিষ্যতের মাটিচাপা দেওয়ার ঘোষণা। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশিত হয়, ইন্ডিয়াস বাংলাদেশ বেট, ওয়াই লুজিং ইউনূস মে কস্ট দিল্লি ডিয়ারলি। যদিও লেখক ছিলেন পশ্চিম দিল্লির এক গবেষণা সংস্থার জুনিয়র অ্যানালিস্ট, তবে লেখাটির প্রভাব ছিল বিস্তর। ভারতীয় গোয়েন্দা মহলে তাৎক্ষণিক আলোড়ন তোলে প্রতিবেদনটি। তারা সরাসরি বলেন, ভারতের সমস্যা মূলত বাংলাদেশ শত্রুতার ফল নয়, বরং চীন ও পাকিস্তানের মধ্যে প্রবেশাধিকার নিশ্চিত করতে গিয়ে নয়াদিল্লির নিজেদের ভুল সিদ্ধান্তের ফল। নয়াদিল্লি একের পর এক মিস স্টেপ করেছে, যার সবচেয়ে বড় উদাহরণ ছিল শেখ হাসিনার কর্তৃত্ববাদকে অন্ধ সমর্থন দেওয়া এবং ভারতের অভ্যন্তরে হিন্দু জাতীয়তাবাদী উত্থানকে পরোক্ষভাবে বৈধতা দেওয়া। প্রতিবেদনটি বলেছে, ইন্ডিয়াস ট্রাবলস উইথ বাংলাদেশ আর নট দ্য রেজাল্ট অফ এ hostile axis between China and Pakistan, but because of its own missteps, most notably New Delhi's unwavering support for Hasina's authoritarian regime. এই বক্তব্যের গভীর তাৎপর্য ছিল, ইউনূস ভারত বিরোধী নন, বরং ভারত নিরপেক্ষ। এটাই তাকে ভারতের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে। ইউনূস থাকলে ভারত অন্তত জানত বাংলাদেশ চীনের পুরোপুরি বলয়ে যাবে না, কিন্তু ইউনূস সরে গেলে সেই প্রতিরোধ সেতুটা আর থাকবে না। ফার্স্ট পোস্টের বিশ্লেষণ আরও বলছে, এই মুহূর্তে ভারতকে সবচেয়ে চিন্তিত করা উচিত বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব কে হবেন তা নয়, বরং এই ভাবনাটা, ইউনূস যদি না থাকেন তবে শূন্যতা পূরণে যে মুখটি আসবে সেটা হয়তো বিএনপি কিংবা কোনো নব্য ইসলামী ঘরানার জাতীয়তাবাদী শক্তি হবে, যারা ভারতের সঙ্গে অতীতেও কঠোর অবস্থা নিয়েছে। আর সবচেয়ে উদ্বেগজনক লাইনটি ছিল, বিজেপি's blind support to Hasina and Hindutva's raised under Modi has created a vacuum India cannot fill unless Yunus remains. সোজা কথা, ভারত তার ভুলে আজ এই অবস্থায় পড়েছে এবং ইউনূস না থাকলে এই শূন্যতা এমন কারো হাতে যাবে যার ফলে ভারতই সবচেয়ে বেশি বিপদে পড়বে। প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের ভেতরে ভারত বিরোধী আবেগ ততটা দৃশ্যমান নয়, কারণ তিনিই আন্তর্জাতিক ফোরামে ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘন করছে, এই অভিযোগের বিরুদ্ধে যিনি সোচ্চার হয়েছিলেন জাতিসংঘ থেকে ইউরোপীয় সংসদ পর্যন্ত। তবে ভারতের দৃষ্টিতে ইউনূস ছিলেন এক ব্যবধান। তার চলে যাওয়ায় ভারতীয় কূটনীতি কিছুটা হাফ ছাড়বে বলেই দিল্লির ঘনিষ্ঠ গণমাধ্যমে এখন গুঞ্জন, কারণ তারা বিশ্বাস করে ইউনূস সরে গেলে ফের আসতে পারে তার বন্ধুত্বপূর্ণ সরকার, হয়তো হাসিনার মতো কেউ কিংবা তার চেয়েও অনুগত কেউ। কিন্তু কৌশলগতভাবে ভারত যে ভুলটাই করেছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বহু বিশেষজ্ঞ। দক্ষিণ এশিয়ায় তাদের অন্ধ সমর্থন ভিত্তিক নীতি এখনও শেখ হাসিনার মতো স্বৈরাচারদেরই পুষ্ট করেছে। ফলে বাংলাদেশের জনগণের মাঝে ভারতের প্রতি যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তা ফেরানোর মতো জাদু বলে কোনো কূটনীতিকও আর নেই। প্রফেসর ইউনূস যদি সত্যিই পদত্যাগ করেন তাহলে কি ঘটবে? প্রথমত, বাংলাদেশের ভেতরে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। একদিকে এনসিপি নামের অর্ধগঠিত প্রতিষ্ঠান, অন্যদিকে বিএনপির ধ্বংসস্তূপ। এই দুয়ের মাঝখানে থাকবে না কোনো নিরপেক্ষ গ্রহণযোগ্য শক্তি। সেনাবাহিনীর ভূমিকাও তেমন নিশ্চিত নয়। তাছাড়া ছাত্রনেতাদের যে অংশটি সংস্কার চায় তাদের কথাও নয়াদিল্লির চক্ষুশূল। দ্বিতীয়ত, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ ফের এক পথভ্রষ্ট রাষ্ট্রে পরিণত হবে। চীন, পাকিস্তান ও তুরস্কের কূটনৈতিক লাইন মেনে চলা শুরু করবে ঢাকা, কিন্তু পশ্চিমা বিশ্ব তখন দ্বিধায় পড়বে। ইউনূস ছিলেন তাদের জন্য নিরাপদ সেতু। তার অনুপস্থিতিতে পশ্চিমের আগ্রহ কমে গেলে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। তৃতীয়ত, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত হারাবে সেই স্ট্র্যাটেজিক ক্লাউড যা ইউনূস ছিলেন। তার উপস্থিতিতে অন্তত একটি মধ্যপন্থী বাংলাদেশ ছিল ভারতের সামনে। তার অনুপস্থিতিতে যে ফাঁকা জায়গা তৈরি হবে তা পূরণ করবে কে? চীন, আমেরিকা নাকি পাকিস্তানের জোট? 2017 সালের ডোকলাম সংকটে ভারত শিখেছিল প্রতিবেশীর প্রতি সদিচ্ছা ছাড়া কৌশলগত গভীরতা অর্জন করা যায় না। শিলিগুড়ি করিডর, চীনের রোড প্রকল্প, নেপালের দিকে ঝুঁকে যাওয়া রাজনীতি সবই ছিল কৌশলগত ভুলের ফল।
বাংলাদেশেও একই ভুল করেছে নয়াদিল্লি। একসময়ের বন্ধু রাষ্ট্রকে তারা শুধু হাসিনা আর তার প্রশাসন দিয়েই বিচার করেছে। ইউনূসের নিরপেক্ষতা তাদের চোখে পড়ে না। আর এখন তারা যদি তাকে বিদায় নিতে দেখে হাসে, তবে সেই হাসি দীর্ঘস্থায়ী হবে না। কারণ যে ইউনূস ভারতের জন্য সমস্যা ছিলেন না, তার অনুপস্থিতি পরিণত হতে পারে সবচেয়ে বড় সংকটে। ঢাকার বাতাসে এখন আতঙ্ক আর গুঞ্জনের গন্ধ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হঠাৎ এক পোস্টার দেখা গেল, ইউনূস সরে গেলে আবার দালাল আসবে, প্রস্তুত হও। কে টাঙিয়েছে জানা যায়নি, কিন্তু রাতভর তা ভাইরাল। ততক্ষণে ঢাকার মিরপুর, চট্টগ্রামের আগ্রাবাদ, সিলেটের জিন্দাবাজারে ছাত্রদের রোড মার্চ শুরু। তাদের মুখে একটাই স্লোগান, ইউনূস থাকলে জাতি বাঁচবে। আরেক প্রান্তে ভারতীয় দূতাবাসে আলো জ্বলছে দেরি পর্যন্ত। একজন শীর্ষ কর্মকর্তা ফোনে বলছেন, প্ল্যান বি অ্যাক্টিভেট নাও। কিন্তু বাংলাদেশের মাটিতে কত প্ল্যান বি চালু করা যায়? যদি ইউনূস সত্যি বিদায় নেন, তবে কি ভারত পাবে তার কাঙ্ক্ষিত বন্ধু সরকার? নাকি এই শূন্যতা থেকেই জন্ম নেবে এমন এক শক্তি যা হবে ভারতের কূটনীতির সবচেয়ে বড় দুঃস্বপ্ন? সন্ধ্যা নেমেছে। শূন্য রাষ্ট্রপতির প্রাসাদে এক ফাইলে লেখা আছে, ইন্টারিম পাওয়ার ভ্যাকিউম, রিস্ক লেভেল রেড। কেউ জানে না ভোরে কি দেখা দেবে, কেবল জানা গেছে খেলা আবার শুরু হতে যাচ্ছে।